আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো। দেখো তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে পিরিয়ডিক কেমিস্ট্রি সিকিউ লেকচার 1। ঠিক আছে? তো ফার্স্টে তোমরা যে জিনিসটা করবা, এখানে দেখো আমি পর্যায় সারণীর কিছু অংশ এখানে লিখে রাখছি। এটা লেখার কারণ হচ্ছে আমাদের যখন কোশ্চেন হাতে পাবো আমরা এই পর্যায় সারণীর এই এতটুকু অংশ আমরা হচ্ছে একটু কোশ্চেনে মানে লিখবো। ঠিক আছে? কেন? কারণ তাতে আমাদের করে তাড়াতাড়ি অ্যান্সার করতে যাতে সুবিধা হয়। এখান থেকে স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক মানে অবস্থান্তর ধাতুগুলো এখানে লিখে রাখছি। আর এখানে হচ্ছে গ্রুপ 1, 2 আর 13 থেকে 18 পর্যন্ত গ্রুপ লেখা আছে। এখন তোমরা বাকিটা চাইলে লিখে নিতে পারো। আর এইটুকু মানে মুখস্থ করা ফরজ। তো এতটুকু লিখে রাখছি সে কারণে। আর এখানে যেহেতু জায়গা নেই সেজন্য জাস্ট স্ক্যান্ডিনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত লিখে রাখছি। ভিতরের মৌলগুলো তোমরা অবশ্যই লিখে নিবা। ঠিক আছে? আর 4টা পর্যায় অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে। কেননা কারণ এর ভিতর থেকে অনেক কোয়েশ্চেন আসে, তো তখন হচ্ছে তোমার খাতায় বারবার রাফ করে তোমার জিনিসটা অ্যান্সার করা একটু ক্রিটিক্যাল। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এভাবে করে তোমরা আগে কোথাও একটা লিখে রাখবা। ঠিক আছে? এবার আসো আমি কিছু কোশ্চেন দেখো এখানে লিখে রাখছি। এই কোশ্চেনগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই তোমাদেরকে এই কোশ্চেনগুলো আলাদা আলাদাভাবে পড়তে হবে। ওকে? দেখো এখানে আছে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না কেন? সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় কেন? এই দুইটা মিলে একটা কোশ্চেন দেয়। আবার আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? আর সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার অণু কেন বলা হয়? সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন বা সিলিকন ডাইঅক্সাইডকে দৈত্যাকার অণু কেন বলা হয়? এই দুইটা হচ্ছে সেম। আর কার্বন ডাইঅক্সাইড কেন গ্যাসীয়? মানে এই দুইটা একসাথে আসে। সিলিকন ডাইঅক্সাইডকে কেন দৈত্যাকার অণু বলা হয়? এতটুকু তুমি বুঝতে পারলে এইটাও তুমি বুঝতে পারবা। তো চলো লেটস গো, আমরা হচ্ছে পড়ায় চলে যাই। এই চ্যাপ্টারটা অনেক মজার একটা চ্যাপ্টার যদি তুমি বুঝতে পারো। আর যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার এই চ্যাপ্টারটা ভালো লাগবে না। ঠিক আছে? ওকে, তো দেখো আমরা হচ্ছে একটু স্টার্ট করি। দেখো এখানে আছে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত কেন হয়? তো এখানে দেখো যখন আমাদের আর্দ্র বিশ্লেষণ কথাটা আসবে, আর্দ্র বিশ্লেষণ কথাটা মানেই কিন্তু আমার পানি দ্বারা বিশ্লেষণ বা আর্দ্র কথাটা মানে কি? আর্দ্র মানে হচ্ছে ভেজা। ভেজা মানে কি? পানি থাকবে। তার মানে প্রথমে তুমি কার্বন টেট্রাক্লোরাইডকে পানি দিয়ে বিক্রিয়া দিবা, সিলিকন টেট্রাক্লোরাইডকে পানি দিয়ে বিক্রিয়া দিবা। দেখো যেহেতু বলছে আর্দ্র বিশ্লেষিত হয় না, তার মানে পানির সাথে এটা কোনো বিক্রিয়া হবে না। সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, তার মানে পানির সাথে এটা বিক্রিয়া দিবে। কিভাবে দিবে? সিলিকন আমরা জানি পজিটিভ আর ক্লোরিন আমরা জানি নেগেটিভ। পানির মধ্যে একটা পজিটিভ চার্জ আছে, কিছুটা নেগেটিভ চার্জ আছে। তো পানির নেগেটিভ চার্জ এটার সাথে পজিটিভ চার্জ দিয়ে একটা যৌগ গঠন করবে, এটার পজিটিভ চার্জ এটার নেগেটিভ চার্জের সাথে একটা যৌগ গঠন করবে। দেন তুমি সমতা করে নিবা। এবার একটা জিনিস দেখো, ফার্স্টে তো তুমি এটা ফর্মালিটিসভাবে এটা দিলা। তো আসলে কার্বন টেট্রাক্লোরাইড কেন আর্দ্র বিশ্লেষিত হয় না? ঠিক আছে? আর সিলিকন টেট্রাক্লোরাইড কেন আর্দ্র বিশ্লেষিত হয়? এটার একটা কারণ হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইডকে ফাঁকার একটা ডি অরবিটাল আছে। ঠিক আছে? যেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে থাকে না। দ্যাটস ওয়াই তোমার হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হলেও কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত না হলেও সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়, কারণ তার ফাঁকা ডি অরবিটাল আছে। তো চলো আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা দেখে নিই। দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখাইলাম, সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখালাম। সিলিকনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p2। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এটা তো 3 নাম্বার, সর্বশেষে 3 নাম্বার শক্তি স্তর, তাই না? 3 নাম্বার শক্তি স্তরের মধ্যে কোন কোন অরবিটাল আছে আমরা জানি। এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে। আছে তো, বাট এখানে ধরো তোমার পি তো পূর্ণ হয় নাই, ডিতে কীভাবে যাবে এমন একটা কোশ্চেন থাকতে পারে। বাট তোমার এখানে 3 নাম্বার শক্তি স্তরে তোমার এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে। যদিও ডি অরবিটালটার মধ্যে কিছু নাই, বাট 3 নাম্বারে তো ডি অরবিটালটা থাকে, তাই না? তো এটার মধ্যে যেহেতু ডি অরবিটালের মধ্যে কোনো ইলেকট্রন নাই, তার মানে আমরা বলতে পারি ডি অরবিটালটা খালি অবস্থায় আছে। যেহেতু সিলিকন শেষ স্তরে 3 নাম্বার শক্তি স্তরে চলে গেছে, বাট হচ্ছে তোমার খালি অবস্থায় আছে, সেই জন্যই তোমার পানি এর সাথে বিক্রিয়া করে। ওকে? তো এই জিনিসটা এখানে দেখো লেখা আছে যে কার্বনের বহিস্থ শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল নেই, কিন্তু সিলিকনের মানে সেই শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল থাকায় লিগ্যান্ড মানে হচ্ছে তোমার পানিকে আমাদের বলা হয় হচ্ছে লিগ্যান্ড, যার লিগ্যান্ড নাম হচ্ছে অ্যাকুয়া। তো সেখানে আমরা তাকে লিগ্যান্ড বলে সম্বোধন করছি। তো এখানে বলবো যে সিলিকনের ফাঁকা ডি অরবিটাল থাকায় লিগ্যান্ডের সাথে বন্ধন গঠনে সক্ষম। তো সিলিকনের ফাঁকা ডি অরবিটাল থাকায় পানির মুক্তজোড় ইলেকট্রনের সাথে জুট যৌগ গঠন করে। তো দেখো পানির হচ্ছে তোমার মুক্তজোড় ইলেকট্রন থাকে। আচ্ছা দেখো একটা পানিকে যদি তুমি ভাঙো, একটা অক্সিজেনকে ভাঙলে তোমার শেষ শক্তি স্তরে তোমার হচ্ছে 6টা ইলেকট্রন থাকে। 6টার মধ্যে 2টা হাইড্রোজেন নিয়ে নেয়, বাকি থাকে মুক্তজোড় কয়টা? 2টা মুক্তভাবে থাকে। জোড়া 2টা মুক্তভাবে ইলেকট্রন থাকে। কারণ এই হচ্ছে এরা হচ্ছে তোমার বন্ধনে কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না দেখে
অক্সিজেনের 2টা মুক্ত জোড় থাকতেছে। তো এই মুক্ত জোড় ইলেকট্রনগুলো কি করে, এই ফাঁকা ডি অরবিটালের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। তারপরে বিক্রিয়া করে একটা জুথ যৌগ গঠন করে। আচ্ছা, জুথ যৌগের ইংলিশ নাম হচ্ছে অ্যাডাক্ট। অ্যাডাক্ট মানে কি, কোনো কি, অ্যাডাক্ট শব্দটা আসছে অ্যাডিশন অ্যান্ড প্রোডাক্ট, প্রোডাক্টের লাস্টে ইউসিটি অ্যান্ড হচ্ছে অ্যাডিশনের অ্যাড, এখান থেকে আসছে অ্যাডাক্ট। তো হচ্ছে তুমি কোনো কিছু অ্যাডিশন করে যদি প্রোডাক্ট পাও সেটাকে বলা হয় অ্যাডাক্ট বা জুথ যৌগ, ঠিক আছে। তো চলো আমরা দেখি না, আমরা তো বুঝতে পারলাম যে কেন সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানি বিক্রিয়া করে, কার্বন টেট্রাক্লোরাইডের সাথে পানি বিক্রিয়া করে না, এতটুকু তো বুঝতে পারলাম। তো সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানি বিক্রিয়া করার পরে পানি হচ্ছে তোমার কি যৌগটা গঠন করে, চলো একটু দেখে নেই। প্রথমে দেখুন, সিলিকন টেট্রাক্লোরাইড ফার্স্টে আমি আঁকলাম, আঁকার পরে আমি হচ্ছে এখানে পানিটা লিখলাম, ঠিক আছে, মানে আমি গাঠনিকভাবে দেখাচ্ছি। তো দেখো এখন পানির মধ্যে তো 2টা চার্জ থাকে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। তো পানির মধ্যে নেগেটিভ চার্জটা তোমার সিলিকনের সাথে থাকা যে তোমার একটা ক্লোরিন আছে বা সিলিকনকে অ্যাটাক করে, সিলিকনকে অ্যাটাক করার পরে একটা ক্লোরিন, আচ্ছা সিলিকনকে অ্যাটাক করার পরে সিলিকনের তো হাত আছে 4টা, আমরা জানি সর্বশেষ শক্তি স্তরে যতগুলা তোমার কি বলে এটাকে, সর্বশেষ শক্তি স্তরে তোমার হচ্ছে, আচ্ছা এটা বাদ দাও, তোমার যার যোজনী যত তার হাত ততটা হয়, আমরা জানি সিলিকনের যোজনী তার মানে এর হাত হচ্ছে 4টা। তো এবার দেখো অক্সিজেন মাইনাস তো হচ্ছে তোমার, যদি এইখানে যদি অ্যাড হয় তার মানে ক্লোরিনকে তো বের করতে হবে, তাই না, কারণ 4টা হাতের একটা হাতে হাইড্রোক্সিলকে বসালে ক্লোরিন তো একটা আমার বের করতে হবে, নাহলে আমার হাইড্রোক্সিল মূলক বসবে কোথায়, কারণ 4টা বাদে তো আর কোনো হাত নাই ওর। সেজন্য একটা যখন হাইড্রোক্সিল মূলক এখানে এসে বসবে তো তখন ক্লোরিনটা এখান থেকে ভ্যানিশ হয়ে চলে যাবে। তো দেখো পানির মধ্যে কি থাকে, H+ আর OH-, তো একটা OH- যখন এসে ক্লোরিনের কাছে বসলো, হ্যাঁ, তখন ক্লোরিনটা এই হাইড্রোজেন প্লাসটাকে নিয়ে বিক্রিয়া থেকে বের হয়ে চলে যাবে, সেজন্য আমি দেখো লিখছি -H+। তখন আমার যৌগটা কি হলো, সিলিকন 3 পাশে 3টা ক্লোরিন, ঠিক আছে, বাট এই ক্লোরিনের জায়গায় আমার হাইড্রোক্সিল মূলক বসাইলো। এবার দেখো পানি চাচ্ছে কি, সিলিকনের পুরাটারে দখল করতে, পানি কি চাচ্ছে, সিলিকন পুরাটারে দখল করতে। দেখো আমাদের এখানে লেখা আছে সিলিকন টেট্রাহাইড্রোক্সিল, তাই না, টেট্রাহাইড্রোক্সিল। তো এই যে তোমার 4টাই হাইড্রোক্সিল মূলক আমার এখানে বসাইতে হবে, ওকে। তো এই 4টা হাইড্রোক্সিল মূলক আমার যদি বসাইতে হয় বা টেট্রাহাইড্রোক্সাইড যদি আমাকে করতে হয়, সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড যদি আমাকে করতে হয়, বা 4টা হাইড্রোক্সিল মূলক যদি আমাকে বা হাইড্রোক্সাইড যদি আমাকে আনতে হয়, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এমন করে আরও, এখানে তো একটা পানির অণু দেওয়ার ফলে একটা ক্লোরিন আমার ভ্যানিশ হয়েছে আর একটা হাইড্রোক্সিল মূলক আমার বসছে। এখন আমি বিক্রিয়া দেখা অনুসারে আমি যদি সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড বানাইতে চাই, তাহলে তো আমাকে আর এখানে কয়টা পানি আনতে হবে, দেখো তো আরও যদি 3টা পানি আনি তাইলে তো আমি 3টা হাইড্রোক্সিল মূলক এখানে বসবে বা 3টা হাইড্রোক্সাইড বসবে, তাই না। তো তখন আমি 3টা পানি আরও যোগ করব যাতে করে আমার এই 3টা ক্লোরিনই ভ্যানিশ হয়ে চলে যায় পানির দেখো এখানে 3টা পানি মানে কি, 3টা পানি মানে হচ্ছে 3টা H+ আর হচ্ছে 3টা OH-। তো এই 3টা OH- এখানে বসে যাবে, আর এই যে 3টা ক্লোরিন আছে, এই 3টা ক্লোরিন তোমার 3টা হাইড্রোক্সিল মূলকের হাইড্রোজেন প্লাসের সাথে অ্যাড হয়ে এই 3টা হচ্ছে 3টা HCl- চলে যাবে। তখন আমার যৌগটা কি হয়, তখন আমার যৌগ হয় সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড, ঠিক আছে। এটা তুমি আবার একটু এভাবে করে দেখাইতে পারো, মানে চতুস্তলকীয় যে হইলো এটা তুমি একটু দেখাইতে পারো, ওকে। তো তুমি তারপরে এটা লিখবা যে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড, এই যে উপরে বিক্রিয়াটা আমি লিখছিলাম এটাই হচ্ছে আমার হইলো। তার মানে দেখো এখানে লেখা আছে 4HCl, 4HCl মানে হচ্ছে 4টা হাইড্রোজেন প্লাস, সরি 4টা হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে। এই দেখো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3টা হাইড্রোক্লোরিক অ্যাসিড, মোট 4টা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার কি ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে, ওকে। দেখো এই এখন তুমি বলতে পারো এখানে মাইনাস দিচ্ছে এখানে প্লাস কেন, এইটা যদি তুমি এই সাইডে লিখো তাহলে কিন্তু প্লাসই হবে, তাই না। তুমি এখানে প্লাস আকারেও লিখতে পারো, এই সাইডে তুমি মাইনাস আকারেও লিখতে পারো, তোমার ইচ্ছা। বোঝা গেছে জিনিসটা। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, বা সিলিকন ডাইঅক্সাইড দৈত্যাকার কেন, ব্যাখ্যা করতে হবে। প্রথমে কার্বন ডাইঅক্সাইড তুমি যদি সংকরায়ন বের করো তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকরায়ন পাওয়া হচ্ছে Sp, ঠিক আছে। কার্বনের আমরা জানি কার্বনের 4টা হাত, তো আমি 4টা হাত দিলাম, 4টা হাতের মতো, আর আমরা জানি অক্সিজেনের 2টা হাত, তো অক্সিজেনের 2টা হাত দিছে, তার মানে দেখো এভাবে করে আমাদের কার্বন ডাইঅক্সাইড মানে এটা থাকে। দেখো এর যে বন্ধনটা গঠন হয় বন্ধনটা হচ্ছে সরলরৈখিকভাবে থাকে, ঠিক আছে। এই কার্বন ডাইঅক্সাইড যদি কোনো একটা পাত্রে রাখা হয়, এই পাত্রটা হচ্ছে তোমার
আচ্ছা, আমি তোমাদের যখন বন্ধন শিখাইছিলাম তখন দেখো তো আমি তোমাদেরকে একটা বন্ধন শিখাইছিলাম না, কার্বন ডাইঅক্সাইডে কিন্তু সমযোজী বন্ধন হয়, তাই না? তো এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আমাদের একদম একটা দুর্বল ভ্যান্ডারওয়ালস বল থাকে। দুর্বল ভ্যান্ডারওয়ালস বল মানে কি? এই বলটার মধ্যে একদমই তোমার হচ্ছে কোনো ধরনের কি থাকে না, বেশি পরিমাণে এনার্জি তোমার থাকে না, বুস্ট থাকে না, ঠিক আছে? যার ফলে কি হয়, আচ্ছা আমরা জানি আয়নিক আয়নিক যে সকল বন্ধন আছে তাদের মধ্যে অনেক এনার্জি থাকে, তার ফলে তারা হচ্ছে অনেক কাছাকাছি থাকে। আমরা কি জানি, যারা আয়নিক বন্ধন তারা অনেক এনার্জি থাকে, তাদের মধ্যে তারা অনেক কাছাকাছি থাকে। হ্যাঁ, কাছাকাছি থাকার ফলে তাদের মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, কারণ তাদের গলাইতে, ধরো তুমি কোনো একটা কঠিন কিছু তুমি একটা চুলার মধ্যে দিলা, ঠিক আছে? সে কঠিন জিনিসটা কিন্তু তোমার গলাইতে কিন্তু অনেক টাইম লাগবে বা ফুটাইতে অনেক টাইম লাগবে, তার মানে ওই কঠিন জিনিসটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, তাই না? তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি অনেক বেশি হয় তার মানে তাদের মধ্যে আকর্ষণ অনেক বেশি, তারা সহজভাবে চলাফেরা করতে পারে না। তো এইটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ব্যতিক্রম। যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে, আমাদের এখানে বলা হয়েছে যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল আছে, তার মানে এদের মধ্যে হচ্ছে সমযোজী বন্ধন বিদ্যমান, ঠিক আছে? আমরা তো জানি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান, তোমাদেরকে যখন আমি বন্ধন শিখাইছি তখন পড়াইছি যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কী বন্ধন থাকে, সমযোজী বন্ধন থাকে। তার মানে সমযোজী বন্ধন থাকা মানে কি, তার মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত বা কোনো চার্জ থাকে না, কোনো আকর্ষণ নাই, তাই এরা মুক্তভাবে চলাচল করতে পারে, তাই না? কারণ আমরা জানি ধনাত্মক ঋণাত্মক চার্জ থাকলে তারা একে অপরকে আকর্ষণ করে একদম কাছাকাছি থাকে, যার ফলে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় এবং তারা কি মুক্তভাবে চলাচল করতে পারে না। এখন তুমি যদি তাদেরকে যদি কাছাকাছি না রাখতে পারো তাহলে তো তারা এদিক ওদিক ছোটাছুটি করবে মুক্তভাবে, তাই না? সেজন্য বলছি যে ধনাত্মক বা ঋণাত্মক কোনো আকর্ষণ না থাকে, তারা মুক্তভাবে চলাচল করতে পারে, তাই এরা গ্যাসীয়। আবার আরেকটা কারণ আছে, সে কারণটা হচ্ছে, আমি কার্বন ডাইঅক্সাইডের যদি তোমার ইলেকট্রন বিন্যাস করে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, দেখা যায় লাস্টে দুইটারই শক্তি স্তরে লাস্টে হচ্ছে আমাদের 2 আর 2, তাই না? শেষ শক্তি স্তর কত, মানে শেষ শক্তি স্তর কত, 2। দেখো 2 নাম্বার শেষ হয়েছে আমাদের ইলেকট্রন বিন্যাস 2 নাম্বারে, তার মানে এদের মধ্যে সবসময় তুমি বলবা শেষ শক্তি স্তর যেহেতু 2 নাম্বারে হয়েছে, তার মানে এর দুইটার মধ্যে হচ্ছে ওভারলোপিং হয়। ওভারলোপিং জিনিসটাকে যখন ইলেকট্রন শেয়ার হতে পারে বা হচ্ছে তখন একটা কেমিক্যাল বন্ধন গঠন হয়, বিশেষ করে সমযোজী বন্ধন যখন গঠন হয় তখন তাদেরকে বলা হয় ওভারলোপিং, ঠিক আছে? ভালো ওভারলোপ কাদের ক্ষেত্রে হয়, যারা সমযোজী বন্ধন গঠন করে তাদের ক্ষেত্রে ভালো ওভারলোপ হয়, ঠিক আছে? আর ওভারলোপ কম হয় যারা আয়নিক বন্ধন দেয়, তাদের হচ্ছে আমাদের কি হয়, ওভারলোপ কম হয়, ঠিক আছে? ওকে, তো এবার দেখো এই জিনিসটা আমরা বুঝলাম, তার মানে আমরা কিভাবে ব্যাখ্যা দিব কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কেন? কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কারণ এরা হচ্ছে আমাদের সমযোজী, এদের মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল বিদ্যমান, তার মানে এদের মধ্যে আকর্ষণ একদমই নাই, কারণ এরা ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আমাদের সৃষ্টি করতে পারে না, সেজন্য এরা মুক্তভাবে চলাচল করে, তাই এরা গ্যাসীয়। কিংবা আরেকভাবে আমি ব্যাখ্যা দিতে পারি যে কার্বন এবং অক্সিজেনের অণু দুইটা, মানে কার্বন এবং অক্সিজেনের মৌল দুইটার ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে 2 শক্তি স্তর, ঠিক আছে? সেজন্য এদের মধ্যে আমাদের ওভারলোপিং হবে। ওভারলোপিং জিনিসটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় এবং কেমিক্যাল বন্ড গঠন করে। কেমিক্যাল বন্ড মানে রাসায়নিক বন্ধন গঠন করে, বিশেষ করে সমযোজী বন্ধন যারা গঠন করে তাদের মধ্যে ওভারলোপিংটা হয়, ঠিক আছে? তার মানে ওভারলোপিং গঠন করার ফলে এবং দুর্বল ভ্যান্ডারওয়ালস থাকার ফলে এবং সমযোজী বন্ধন হওয়ার ফলে এরা হচ্ছে আমাদের কি, গ্যাসীয়। এবার সিলিকন ডাইঅক্সাইড কেন দৈত্যাকার বা সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন সেটা আমরা ব্যাখ্যা করব। সিলিকন ডাইঅক্সাইড, দেখো সিলিকন ডাইঅক্সাইডের শেষ কক্ষপথে হচ্ছে 3 নাম্বার, মানে শেষ কক্ষপথ হচ্ছে 3 আর অক্সিজেনের শেষ কক্ষপথ হচ্ছে 2, তার মানে এদের মধ্যে কি ওভারলোপিং হবে না, হলেও খুব কম হবে, ঠিক আছে? মানে ইলেকট্রন শেয়ারটা হবে না, সেজন্য দেখো বলছে ওভারলোপিং কম মানে হচ্ছে তারা আয়নিক বন্ধন গঠন করবে। এবার দেখো তার মানে সিলিকন ডাইঅক্সাইড কী হবে, আয়নিক হবে। তো তোমরা বলবা সিলিকন ডাইঅক্সাইডের শেষ শক্তি স্তর হচ্ছে 3 আর অক্সিজেনের শেষ শক্তি স্তর হচ্ছে 2, তাই এদের মধ্যে হচ্ছে ওভারলোপিং হয় না, সেজন্য তারা কি হয়ে যায়, সেজন্য তারা হচ্ছে তোমার ওভারলোপিং যেহেতু হয় না সেজন্য তারা হচ্ছে কঠিন পদার্থের ন্যায় আচরণ করে, ঠিক আছে? তো এই যে তোমার কঠিন পদার্থের ন্যায় আচরণ করতেছে, তো কঠিন পদার্থ হলে তাদের মধ্যে কি হয়, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেড়ে যায়, তাদের গলাইতে ফুটাইতে আমাদের অনেক টাইম লাগে, তো ঠিক আছে? তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, তাই এরা পলিমার যৌগ হিসেবে কাজ করে বা এরা কঠিন পদার্থ হিসেবে কাজ করে। ওকে, এবার আরেকটা জিনিস দেখো, সিলিকনও কিন্তু আমাদের গ্রুপ 14 মৌল, কার্বনও কিন্তু গ্রুপ 14 মৌল, তাই না? তো সিলিকনের হাত 4টা, আমরা জানি মানে কার্বনেরও হাত 4টা, তো সেই জন্য সিলিকনের হাত 4টা দিলাম আর অক্সিজেনের হাত 2টা, অক্সিজেনের হাত 2টা, ঠিক আছে? এরকম তো হওয়ার কথা ছিল, তাই না? বাট এরকম কিন্তু হয় না, কেন হয় না? কারণ সিলিকনটা হচ্ছে একটু ব্যতিক্রম, কারণ ওভারলোপিংটা হচ্ছে না, আমরা তো এটা দেখলামই।
সিলিকনের সংকরায়ন হচ্ছে আমাদের, তাহলে কত হইতো? এমন যদি হতো সিলিকনের সংকরায়ন আমাদের এসপি হইতো, কিন্তু সিলিকনের সংকরায়ন এমন না হয়ে একটা সিলিকনের জায়গায় আমাদের 4টা অক্সিজেন থাকার কথা। একটা সিলিকনের জায়গায় কিন্তু আমাদের 4টা হাত, কিন্তু অক্সিজেনের যেহেতু 2টা করে হাত, সেজন্য আমাদের অক্সিজেন 2টা থাকার কথা, কিন্তু সিলিকন ব্যতিক্রম হয়ে সিলিকনের অক্সিজেন থাকে হচ্ছে আমাদের কয়টা করে? 4টা করে থাকে। ঠিক আছে, সেজন্য সিলিকনের সংকরায়ন হচ্ছে sp3। সেই জন্য তুমি বলতে পারো যে সিলিকন হচ্ছে আমাদের, আরেকটা জিনিস দেখো, সিলিকন হচ্ছে আমাদের কখনো সিঙ্গেলভাবে থাকে না, সিলিকন হচ্ছে আমাদের পলিমার অণু হিসেবে থাকে। পলিমার মানে কি? পলিমার মানে হচ্ছে একসাথে অনেকগুলা, মনোমার মানে একটা, পলিমার মানে অনেকগুলা। ঠিক আছে, তো সেই জন্য যেহেতু সিলিকনের যেহেতু তোমার আন্তঃআণবিক আকর্ষণ এতই বেশি যে ওদেরকে তোমার সহজে আলাদাও করা যায় না, সেজন্য সিলিকন কি থাকে? পলিমার হিসেবে থাকে, অনেকগুলো একসাথে থাকে। অনেকগুলো একসাথে যেহেতু থাকে, দেখো একটা মনোমার আমি এভাবে আঁকলাম, তার মানে পলিমার মানে কি? অনেকগুলো একসাথে, এই যে দেখো 1টা 2টা 3টা 4টা, এভাবে করে আমি 4টা দিচ্ছি, তোমরা চাইলে আরও অনেকগুলো দিতে পারো, বাট অলওয়েজ মনে রাখবে যে সিলিকনের সাথে তুমি 4টা করে দিচ্ছ। ঠিক আছে, দেখো এই সিলিকনের সাথে 4টা, এই সিলিকনের সাথে 4টা, জাস্ট এগুলো একটু অ্যাটাচ করে দিবা। ওকে, তো তাহলে দেখো এটা যখন একসাথে পলিমার হিসেবে থাকে, এটা দেখতে দৈত্যের মতো লাগে না, সেই জন্য এটা হচ্ছে দৈত্যাকার অণু। ঠিক আছে, এভাবে করে একটু ব্যাখ্যা দেবা। এবার বুঝতে পারছো কার্বন ডাইঅক্সাইড কেন কঠিন, সিলিকন ডাইঅক্সাইড কেন হচ্ছে, সরি, কার্বন ডাইঅক্সাইড কেন গ্যাসীয়, সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন। আর সিলিকন ডাইঅক্সাইড কেন দৈত্যাকার অণু? কারণ এরা হচ্ছে তোমার আন্তঃআণবিক আকর্ষণ এতই বেশি থাকার কারণে তোমার হচ্ছে এরা সিঙ্গেলভাবে থাকতে পারে না, মনোমারভাবে থাকতে পারে না, এরা পলিমারভাবে থাকে। আর পলিমারভাবে থাকার কারণে এদেরকে দেখতে মনে হয় যে দৈত্যের মতো, তাই এরা হচ্ছে দৈত্যাকার অণু বলা হয়। ঠিক আছে, ওকে, চলো আমরা নেক্সটটাতে চলে যাই। দেখো এখানে বলা আছে অ্যালুমিনিয়াম ডাইমার অণু গঠন করে কেন। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ডাইমার অণু কেন গঠন করে? দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডকে যদি আমি ভাঙি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড মানে কি? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড মানে হচ্ছে মনোমার অণু। এইটা যখন ডাইমার অণু হয় তখন ডাই অ্যালুমিনিয়াম হেক্সাক্লোরাইড গঠন করে। কেন গঠন করে? এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কিন্তু মনোমার একটা আছে, এইটা যখন 2টা হয় তখন ডাইমার হয়ে যায়, তাহলে অ্যালুমিনিয়াম 2টা হয়ে যায়, ক্লোরিন তখন 6টা হয়ে যাবে, কারণ ডাইমার মানে তো 2, তখন অ্যালুমিনিয়াম 2টা, ক্লোরিন হচ্ছে 6টা, মনোমার থেকে ডাইমার কেন হয় চলো আমরা দেখে নিই। দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়ামের? 3টা, কারণ যেহেতু অ্যালুমিনিয়াম তোমার 13টা, তার মানে তোমার প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে 3টা থাকে। এই 3টার সাথে ক্লোরিনের শেষ কক্ষপথে যেহেতু মানে 7টা থাকে, তার মানে ক্লোরিন অষ্টক পূরণের জন্য তোমার একটা একটা করে গিফট করে অ্যালুমিনিয়ামকে। ঠিক আছে, বাট দেখো তো অ্যালুমিনিয়ামকে একটা একটা করে গিফট করার পর অ্যালুমিনিয়ামের কয়টা হয়েছে? অ্যালুমিনিয়ামের কিন্তু 6টা ইলেকট্রন হয়েছে। বাট আমরা জানি সকল পদার্থই তো তোমার অষ্টক পূরণ করতে চায়, তাই না? তো অষ্টক পূরণ করার জন্য আমাদের কয়টা ইলেকট্রন দরকার? আমাদের দরকার হচ্ছে 8টা ইলেকট্রন, তার মানে আছে হচ্ছে 6টা, আমাদের দরকার কয়টা? আরও 2টা দরকার। ঠিক আছে, তো যেহেতু 2টা দরকার, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ফার্স্টে আমি আঁকবো, তারপরে হচ্ছে তোমার ক্লোরিন এখান থেকে একটা নিবে, এই ক্লোরিন এই অ্যালুমিনিয়ামের এখান থেকে আরেকটা নিবে। ঠিক আছে, নেওয়ার ফলে, আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও তো। সরি একটু লেট হয়ে গেল। দেখো এখানে দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সবাই চাই কি অষ্টক পূরণ করতে, তাই না? তো আমি অ্যালুমিনিয়ামের যদি 2টা অণু নেই, তখন দেখো আমি এই অ্যালুমিনিয়ামের জায়গায় আমি 3টা লিখলাম, এই অ্যালুমিনিয়ামের জায়গায় আমি 3টা ক্লোরিন লিখলাম। তো দেখো এবার কি করবে, অ্যালুমিনিয়াম তো চায় অষ্টক পূরণ করতে, তাই না? তো এই ক্লোরিনের থেকে একটা ইলেকট্রন এখানে আসবে, এই ক্লোরিনের থেকে একটা ইলেকট্রন অ্যালুমিনিয়াম এখানে নেবে। তার মানে দেখো তখন কিন্তু যখন আমার এরকম এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু অ্যালুমিনিয়াম আমার উভয় পক্ষে কয়টা হয়ে যাচ্ছে? 8টা করে হয়ে যাচ্ছে, তাই না? তো সেই জন্য অ্যালুমিনিয়াম আমাদের কি করে? মনোমার অণু গঠন না করে আমার কি করে? ডাইমার অণু গঠন করতে বেশি পছন্দ করে, কারণ অ্যালুমিনিয়াম যাতে অষ্টক পূর্ণ করে যোজ্যতা স্তরে, যেটা হয়ে থাকে আমার 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে,
সো এটা এরকম একটা ব্যাখ্যা দিয়ে দিবা, এটা খুব একটা আহামরি ইম্পর্টেন্ট না, বাট একটু তোমাদেরকে পড়ায় রাখলাম আর কি। এবার দেখো এটা ভালো ইম্পর্টেন্ট যে অ্যামোনিয়া আর হচ্ছে NH3 আর PH3 এর দুইটার মধ্যে ক্ষারকত্ব কার বেশি? ঠিক আছে, দেখো আমরা প্রথমে অ্যামোনিয়া আঁকলাম, আমরা প্রথমে হচ্ছে তোমার NH3-র জন্য আঁকলাম আর PH3-র জন্য আঁকলাম। মানে কি, মানে এখানে লেখা আছে হচ্ছে তোমার NH3 মানে হচ্ছে আচ্ছা আমরা কি জানি দেখো তো, আমরা জানি না, আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেন কত 7, 1s2 2s2, ঠিক আছে। তাহলে দেখো এই যে 1s2, আচ্ছা তোমাদেরকে একটু ভাঙায় বোঝায়, দেখো তাহলে এই একটা ইলেকট্রনের সাথে এটার সাথে আমার হাইড্রোজেন মিক্স হইলো, এটার সাথে আমার হাইড্রোজেন যুক্ত হলো, এটার সাথে আমার হাইড্রোজেন যুক্ত থাকলো, বাকি দুইটা নিঃসঙ্গ জোড় মুক্ত জোড় ইলেকট্রন থাকে না, এই দুইটা আমি মাথার উপর লিখলাম, ফসফরাসে ইলেকট্রন বিন্যাস করে দেখবা নিঃসঙ্গ জোড় দুইটা ইলেকট্রন থাকে আর হাইড্রোজেন তিনটা মিলে তিনটা হয়েছে, ঠিক আছে। ওকে, তো দেখো এই দুইটার মধ্যে ক্ষারকত্ব বেশি কম হওয়ার কারণ কি, প্রথমে তোমরা এরকম করে দুইটা চিত্র আঁকবা, ঠিক আছে। চিত্র আঁকার পর এভাবে করে না এঁকে তুমি এভাবে করে এঁকে দেখাইতে পারো, তোমার ইচ্ছা। তো দেখো তারপরে দেখো লিখবা যে ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতা 2.1 আর নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা 3.0, তার মানে কি নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা অনেক বেশি না? তো নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন আর হচ্ছে ফসফরাস আর হাইড্রোজেনের থেকে বেশি আকৃষ্ট হয়। দেখো তড়িৎ ঋণাত্মকতা মানে কি, তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে ঋণাত্মক জিনিসের প্রতি বেশি আকর্ষণ, ঠিক আছে। এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের প্রতি যেমন আকর্ষণ আর ফসফরাস আর হাইড্রোজেনের প্রতি যেমন আকর্ষণ, এই দুইটা কিন্তু সেম না, ঠিক আছে। এই দুইটা কি না, সেম না। কারণ হচ্ছে আমার নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে 3.0 আর এখানে এটার হচ্ছে 2.1, আর হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতাও আমরা জানি হচ্ছে 2.1, হাইড্রোজেনের 2.1, ফসফরাসেরও 2.1, তার মানে দুইটার যেহেতু সেম, তার মানে এই ফসফরাস আর হাইড্রোজেনের যে বন্ধনটা আর নাইট্রোজেনের হাইড্রোজেনের যে বন্ধনটা, এই দুইটা হচ্ছে সেম না, এইটা একটা কারণ ক্ষারকত্ব বেশি হওয়ার। আরেকটা দেখো ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধের তুলনায় নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ অনেক ছোট, যেটা আমরা জানি। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, গ্রুপ 15 মৌলগুলো আমরা সবাই জানি না, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। আচ্ছা যাই হোক, ওই জিনিসটা তোমাদের জানা দরকার নাই, আর্সেনিক সমস্যা বিদ্যমান। তো দেখো এই যে নলকূপের পানিতে, তার মানে এই যে যে দেখো নাইট্রোজেন আর এই যে যে ফসফরাস, তার মানে কি আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তার মানে নাইট্রোজেন হচ্ছে ছোট আর ফসফরাস কি বড়, সেজন্য লিখছে ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধের তুলনায় নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ ছোট, তাই নাইট্রোজেনের ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। দেখো ছোট মানে কি, ছোট মানে হচ্ছে তার পাশে যে ইলেকট্রনগুলো আছে আর ফসফরাসের চারপাশে যে ইলেকট্রনগুলো আছে, এটা যেহেতু ছোট, তার মানে ওর পাশে যতগুলো থাকবে ও তাদেরকে আরও বেশিভাবে আকৃষ্ট করবে, আর ফসফরাস তো বড়, সেজন্য ওর পাশে যেগুলো ইলেকট্রনগুলো আছে তারা কি কমভাবে আকৃষ্ট হবে, সেই কথাটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে। যে ইলেকট্রন মেঘের ঘনত্ব বা নিঃসংযোজন ইলেকট্রন মেঘের ঘনত্ব, নিট ঘনত্ব হচ্ছে আমাদের কি বেশি। ওকে, এবার দেখো ফসফরাসের এই যে দেখো PH3 এর পি পরমাণুর বা ফসফরাস পরমাণুর তুলনায় NH3 এর নাইট্রোজেন পরমাণু কর্তৃক প্রোটন গ্রহণ বা ইলেকট্রন প্রদানের ক্ষমতা বেশি, তাই NH3 বেশি ক্ষারীয়। ওকে, আচ্ছা দেখো তো আমরা সবাই পরিবেশ রসায়নে লুইস তত্ত্ব পড়ে আসছিলাম কি না? ওই লুইস তত্ত্ব যে পড়ে আসছিলাম, যে যার আমাদের প্রোটন যে প্রোটন গ্রহণ করে তাকে বলা হয় ক্ষার, আর যে প্রোটন ত্যাগ করে তাকে বলা হয় অম্ল। প্রোটন মানে কি, প্রোটন মানে হচ্ছে বোঝায় H+, ঠিক আছে। কি বলছি, লুইস তত্ত্ব অনুসারে আমরা জানি, যে প্রোটন গ্রহণ করে তাকে বলে, ক্ষার, আর যে হচ্ছে আমাদের যে প্রোটন গ্রহণ করে তাকে বলে ক্ষার, আর যে প্রোটন ত্যাগ করে তাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যাসিড। তার মানে দেখো তো এই যে যে ফসফরাসটা আছে, এই ফসফরাসের মধ্যে আমাদের কি প্রোটন গ্রহণটা আমরা বেশি বেশি মানে বেশি ভালোভাবে করতে পারে না। আচ্ছা আর একটু ভালোমতো তোমাদের বোঝাচ্ছি, 1 সেকেন্ড। দেখো এই ফসফরাসের পি পরমাণুর তুলনায় এই যৌগটার মধ্যে যে ফসফরাসটা আছে না,
এই ফসফরাসটা প্রোটন গ্রহণ করতে তেমন পারবে না। কেন প্রোটন গ্রহণ করতে পারবে না? কারণ প্রোটন গ্রহণ করতে আমরা কি জানি? আমরা জানি যে যত বেশি নেগেটিভ সে তত বেশি পজিটিভ জিনিস গ্রহণ করতে পারে, তাই না? আচ্ছা দেখো তো, ফসফরাসের তড়িৎ-ঋণাত্মকতা একটু আগে পড়ে আসছি না? 2.1। তার মানে ফসফরাস কি চাইলেই তোমার একটা প্রোটন গ্রহণ করতে পারবে? প্রোটন তো একটা পজিটিভ চার্জযুক্ত, তাই না? তো ওর তড়িৎ-ঋণাত্মকতা তো কম। ও কি চাইলেই প্রোটন গ্রহণ করতে পারবে? পারবে না। কিন্তু এই যে অ্যামোনিয়াটা আছে, এই অ্যামোনিয়া কি? অ্যামোনিয়ার মধ্যে থাকা নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা আমরা জানি 3.0, অনেকটা বেশি। সেজন্য তারা চাইলেই প্রোটন গ্রহণ করতে পারবে এবং ইলেকট্রন প্রদান করার ক্ষমতা আছে। আমরা জানি এই ইলেকট্রনগুলা কিন্তু সে তাড়াতাড়ি ছেড়েও দিতে পারবে। ঠিক আছে? সেইজন্য আমরা বলব যে, যেহেতু আমরা আচ্ছা ধরো তুমি এগুলো যদি এত ব্যাখ্যা যদি তোমার না দিতে ইচ্ছা করে, তুমি এভাবে করেও বলতে পারো যে, আমরা জানি লুইস তত্ত্ব মতবাদ অনুসারে হাইড্রোজেন প্লাস মানে হচ্ছে তার মধ্যে প্রোটন মানে লুইস তত্ত্ব মতবাদ অনুসারে হাইড্রোজেন ত্যাগ করা মানে হচ্ছে প্রোটন মানে প্রোটন ত্যাগ করা মানে হচ্ছে সে অ্যাসিড, আর প্রোটন গ্রহণ করা মানে হচ্ছে ক্ষার। যেহেতু অ্যামোনিয়ার মধ্যে বিদ্যমান বা NH3 এর মধ্যে বিদ্যমান নাইট্রোজেনের তৈত্রান্তকতা বা আমরা জানি নাইট্রোজেনের তৈত্রান্তকতা অনেক বেশি পরিমাণে থাকে, সেজন্য সে সহজেই প্রোটন কী করতে পারবে? গ্রহণ করতে পারবে। সেজন্য লুইস তত্ত্ব মতবাদ অনুসারে NH3 হচ্ছে ক্ষার, আর PH3 এর মধ্যে অবস্থিত ফসফরাসের তৈত্রান্তকতার মান হচ্ছে 2.1 এবং কম তৈত্রান্তকতা সম্পূর্ণ কোনো পরমাণু সহজে চাইলেই হচ্ছে প্রোটন গ্রহণ করতে পারবে না। সেই জন্য আমরা লুইস মতবাদ অনুসারে বলতে পারবো যে PH3 হচ্ছে আমাদের PH3 র তুলনায় NH3 র ক্ষারকত্বটা বেশি। ঠিক আছে? এ পর্যন্ত একটা শর্টকাট ব্যাখ্যা দিয়ে দিবা। আর দেখো এখানে আমি কি লিখছি, NH3 NH NH3 প্লাস পানি যদি বিক্রিয়া করো গাঠনিক সংকেত দিয়ে লিখছি, তাহলে আমাদের কি হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়। আর তুমি যদি এত কিছু লিখতে না ইচ্ছা করে এভাবে করে লিখবা যে NH3 প্লাস পানি বিক্রিয়া করলে হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকেও একটা ব্যাখ্যা তুমি দিতে পারো। ঠিক আছে? এই যে একটা যেটা দিলাম যে হচ্ছে তোমার প্রোটন গ্রহণ ত্যাগ নিয়ে লুইস মতবাদ নিয়ে তুমি হচ্ছে ক্ষারকত্ব বললা, এটা একটা। আর ২ নাম্বার তুমি এভাবে করে বলতে পারো যে আমরা জানি কোনো সকল যে সকল যৌগ পানির সাথে বিক্রিয়া করে আমাদের ক্ষারীয় দ্রবণ তৈরি করে তাদেরকে হচ্ছে ক্ষারকত্ব বলা হয়। ঠিক আছে? তুমি তখন বলে দিবা যে পানির সাথে অ্যামোনিয়া সহজেই বিক্রিয়া করে ক্ষারীয় দ্রবণ তৈরি করতে পারছে, সেজন্য এর ক্ষারকত্ব হচ্ছে অনেক বেশি। ঠিক আছে? কি বলবা তাহলে? যে অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে সহজেই ক্ষারীয় দ্রবণ তৈরি করতে পারে, সেজন্য এর ক্ষারকত্ব বেশি। এটা একটা। বাট এটা খুব একটা বেশি হাই-ফাই তোমার পয়েন্ট দেওয়া হলো না, যেটা আমি তোমার লুইস আম দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো ওটা দিয়েই দিবা। ওকে। এবার আসো আমি তোমাদেরকে এখানে আচ্ছা আরেকটা পড়া পড়াই নাই, দেন আমি তোমাদের হোমওয়ার্কটা বুঝাই দিব না। দেখো নিষ্ক্রিয় গ্যাসের পর সবথেকে বেশি নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন গ্যাস, ব্যাখ্যা করো। দেখো নাইট্রোজেনের প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম। ইলেকট্রন বিন্যাস করার পর আমরা জানি পির মধ্যে থাকে ৩টা। আচ্ছা দেখো পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? ৬টা। ৬টা তুমি যদি ভাগ করো তাহলে কত হয়? ৩টা। আচ্ছা দেখো আমরা যখন ক্রোমিয়াম আর কপার পড়ছিলাম, আমরা ক্রোমিয়াম আর কপার যখন পড়ছি তখন আমরা পড়ছিলাম না যে ক্রোমিয়াম কত ছিল? ২৪ ছিল। আর কপার ছিল হচ্ছে ২৯। তো ওখানে আমরা 3D আমরা 4s কে একটা দিয়ে 3D কে 5 রাখছিলাম। আর এখানে হচ্ছে আমরা 4s কে একটা দিয়ে 3D কে আমরা 10 রাখছিলাম। কেন? পূর্ণ বা অর্ধপূর্ণ পূর্ণ করার আকাঙ্ক্ষায়। আমরা জানি 3D তে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকে, তার মানে 5 মানে সেটা অর্ধপূর্ণ আর 10 মানে সেটা পূর্ণ। তাইলে পিতে যদি সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকে, তার মানে 6 মানে পি অরবিটালটা পূর্ণ আর 3 মানে পি অরবিটাল অর্ধপূর্ণ। তার মানে নাইট্রোজেনে যেহেতু পি অরবিটালে 3টা আছে, তার মানে পি অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, তাই না? তো সেজন্য এটা দেখো বলা আছে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় 2p অরবিটাল অর্ধপূর্ণ, যা সুষম বা অধিক স্থিতিশীল। রাইট? আবার দ্বিতীয় শক্তি স্তরে যোজিত স্তর থাকায় নাইট্রোজেন পরমাণু আকারে অনেক ছোট। নাইট্রোজেন কিন্তু আকারে কি হয়? অনেক ছোট হয়। তাই দ্বিপরমাণু অণু সৃষ্টিকালে একটি সিগমা এবং 2টি পাই বন্ধন লক্ষণীয়। এসব কারণে নিষ্ক্রিয় গ্যাসের পর নাইট্রোজেন সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। এটা হচ্ছে তোমার একটু শর্টকাট ব্যাখ্যা দিতে, বাট তোমাকে ব্যাখ্যাটা আসলে বুঝাই বলতেছি কি হয়। দেখো বলছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবথেকে বেশি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এখানে কিন্তু বলে নাই একবারও যে শুধু নাইট্রোজেন, এখানে বলছে কিন্তু নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে? দেখো তুমি যখন এই পর্যন্ত তো আমরা সবাই বুঝতে পারছি অধিক স্থিতিশীল। এখন দেখো তারপরে তুমি বলবা যে থাকে নাইট্রোজেন আকারে অনেক ছোট। তারপরে বলবা নাইট্রোজেন যখন দ্বিপরমাণু তৈরি করে, কারণ দ্বিপরমাণু তৈরি করলেই তো 2টা পরমাণু তৈরি করলেই তো আমার একটা নাইট্রোজেন গ্যাস হবে, তাই না? তো নাইট্রোজেন যখন আমার একটা গ্যাস বানায়
তুমি অলওয়েজ মনে রাখবা যে নাইট্রোজেনের যেহেতু আমরা জানি নাইট্রোজেনের হচ্ছে তোমার নাইট্রোজেন যেহেতু তোমার ৩ টা বন্ধনের মাধ্যমে তোমার করে বা নাইট্রোজেনের যোজনী হচ্ছে ৩, মেইনলি নাইট্রোজেনের যোজনী হচ্ছে ৩, ঠিক আছে? তো নাইট্রোজেন হচ্ছে তোমার ৩ টা বন্ধনের সাহায্যে অপর একটা নাইট্রোজেনের সাথে অ্যাড হয়। আর আমরা কি একটা কথা জানি, আজকে থেকে একটা কথা মনে রাখবা, তুমি যখন দেখো একক বন্ধন মানে তার মধ্যে শুধু সিগমা থাকে। তুমি যদি দ্বিবন্ধন দেখো তার মধ্যে তোমার একটা সিগমা বন্ধন থাকে, একটা তোমার পাই বন্ধন থাকে। আর যদি তুমি যদি ৩ টা বন্ধন দেখো তার মধ্যে তোমার ২ টা পাই বন্ধন থাকে আর একটা তোমার সিগমা বন্ধন থাকে। ঠিক আছে? তো নাইট্রোজেন যখন তোমার ২ টা বন্ধন গঠন হয় তখন তার মধ্যে ২ টা পাই বন্ধন থাকে, তার মানে একটা সিগমা বন্ধন থাকে। সেই কথাটাই হচ্ছে এখানে লেখা হয়েছে। আর এসব কারণে তোমার নিষ্ক্রিয় গ্যাসের পর নাইট্রোজেন সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। কারণ এদের চাইলেই হচ্ছে কি সহজে তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করানো যায় না নাইট্রোজেন গ্যাসকে। ঠিক আছে? কারণ এরা তো তোমার পি অরবিটালটা পূর্ণ থাকে। আর যখন এরা গ্যাসীয়ভাবে থাকে তখন এরা হচ্ছে তোমার কি বলে এটাকে? এখানে দেখো তোমার এখানে দেখো একটা সিগমা বন্ধন আছে, ২ টা পাই বন্ধন আছে। তো এদেরকে তোমার হচ্ছে কি করা মানে এদের সাথে বিক্রিয়া করা খুবই মুশকিল কাজ। সেজন্য এরা হচ্ছে অনেক বেশি নিষ্ক্রিয়ভাবে থাকে। এই ব্যাখ্যাগুলো একটু দিয়ে দিবা। ঠিক আছে? ওকে। এবার আসো দেখো আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এখানে মৌল মৌল দেওয়া আছে, তোমার যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। তারপর লিখছি দেখো এক্স ক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু জেড ক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত কেন হয়? তো এটা তোমরা বের করে নিবা। ঠিক আছে? ওই যে তোমাদেরকে পড়াইছিলাম সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হলেও কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না কেন ব্যাখ্যা করো। তো ওটার ব্যাখ্যায় বলা আছে। ঠিক আছে? ওকে। তারপরে দেখো এখানে বলা আছে অধিক ক্ষারীয় ব্যাখ্যা করো। JH3 অপেক্ষা YX3 অধিক ক্ষারীয় ব্যাখ্যা করো। এই যে কেবল পড়াইলাম ক্ষার কেন, লুইস অ্যাসিড দিয়ে ব্যাখ্যা পড়াইলাম বা লুইস মতবাদ দিয়ে। ঠিক আছে? লুইস অ্যাসিড ক্ষার মতবাদ দিয়ে ব্যাখ্যাটা পড়াইছে। এবার দেখো ৩ নম্বর হোমওয়ার্কে বলা আছে পর্যায় সারণীর ৩য় পর্যায়ে ১৪ গ্রুপের মৌলটা ১৪ গ্রুপের মৌল ১ নম্বরে। তো এখানে বলা আছে উদ্দীপকের ১-এ উল্লেখিত মৌলটির ফ্লোরাইড যৌগের আর্দ্র বিশ্লেষণ কৌশল ব্যাখ্যা করো। তো এইটাই হচ্ছে এই ৩টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো আজকের পড়াটা কি বুঝছো কিনা একটু বইলো। ঠিক আছে? তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আর এই চ্যাপ্টারটা যেটা বললাম যে এই চ্যাপ্টারটা প্রচুর যেহেতু তোমাদের অনেক ল্যাকিংস আছে, তো তোমরা একটু ভালো মতন যে পড়াগুলো দিই সেগুলো একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে? যোজ্যতা স্তরে ইলেকট্রন নিয়ে অনেক বেশি প্রবলেম হতে পারে, বাট তুমি যদি একবার বুঝতে পারো তাহলে তোমার জন্য এই চ্যাপ্টারটা মজা। ওকে? তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।